কাল আবারও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ডো। এবার রাজনীতিতে নেই পুরনো উত্তাপ, জলবায়ু সংকট সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার ইঙ্গিত। ফরিদপুরের পঞ্চপল্লী মন্দিরে আগুন নির্মাণ শ্রমিকরা লাগায়নি, জেলা প্রশাসনের তদন্ত রিপোর্ট, দুজনের হত্যায় জনপ্রতিনিধি জড়িত। প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনুর মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত নাম ছিল ডোনাল্ডো। দেশের নির্বাচন ও টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সরব ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল আবারও ঢাকা সফরে আসছেন তিনি। আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ বলছে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই সফর গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডোনাল্ডোর এই সফর নিয়ে কোনো আগ্রহই নেই বিএনপির। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো আগামীকাল 2 দিনের সফরে ঢাকায় আসছেন। 7 জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক, তার চেয়েও বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতি আর পেছনে ফিরে যাবে না। নিষেধাজ্ঞার পুরনো সংখ্যা উড়িয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা কোনো উত্তর ছড়াতে যাইনি। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ডো এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন। ডোনাল্ডোর এই সফর একেবারেই আমলে নিচ্ছে না বিএনপি। দলটির মহাসচিব বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমাদের বিএনপির ব্যাপারটা আমরা বুঝি, আমরা কে কাউকে আসে না আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরেই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এদিকে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ডোর এই সফরের মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা পরপর চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ডোনাল্ডো সম্পর্ককে ভিন্ন উচ্চতায় অর্থাৎ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আসছে। সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও কথা বলবেন। বিশ্লেষকদের ধারণা, সেখানে বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হতে পারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনুর মরদেহ আনা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, হায়দার আকবর খান রনুর মরদেহে সর্বস্তরের সাধারণের শ্রদ্ধা সম্পর্কে একটু যদি জানাতেন, কারা কারা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন আসলে? রবিন, হায়দার আকবর খান রনু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন একটি নাম যিনি বাংলাদেশের শোষণ মুক্তির আন্দোলনের একজন অগ্রপথিক। পাশাপাশি 1971 সালে তিনি যখন ছাত্র এবং ছাত্র ইউনিয়ন করতেন তখন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তার সহযোদ্ধাদের নিয়ে কিন্তু তিনি সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় থেকেছেন। তিনি নিজে ময়দানে গিয়ে লড়াই করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার সূর্য কিন্তু তিনি ছিনিয়ে এনেছেন তার সহযোদ্ধাদের নিয়ে। এবং তারপর স্বাধীন বাংলাদেশে একটি শোষণমুক্ত একটি
সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি তার সহযোদ্ধাদের নিয়ে তিনি মুক্তির আন্দোলনে লড়াই করেছেন, তাদের নিয়ে তিনি একটি দল গঠন করেন এবং সেই দল নিয়ে বাংলাদেশের শোষণ মুক্তির আন্দোলনে তিনি এগিয়ে যান। এবং আজকে তার এই প্রয়াণের শ্রদ্ধা নিবেদন করার জন্য বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু শহীদ মিনারে এসেছেন সাধারণ মানুষ, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, গণমুক্তি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদের প্রায় সব দলেরই কেন্দ্রীয় নেতারা এসছেন এবং তারা এই বীর মুক্তিযোদ্ধা এবং শোষণহীন আন্দোলনের অগ্রপথিক হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলছেন এমন একজন রাজনীতিবিদকে বাংলাদেশ হারালো যার ক্ষতি আসলে কখনো পূরণ হবার নয় এবং বাংলাদেশের শোষণ মুক্তি আন্দোলনের যে একটি শূন্যতা তৈরি হলো সেই শূন্যতা আসলে কখনো পূরণ হবার নয়। তবে তরুণ প্রজন্ম নিশ্চিতভাবেই হায়দার আকবর খান রণর জীবনী থেকে উদ্বুদ্ধ হবেন এবং শোষণ মুক্তি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শাকিল হাসান। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। দেখুন, আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবেন। কোথাকার এক দেশের তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না, তাদের প্রেসিডেন্টের গাজা সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল। কাজে বাইডেন কি বলল, আমাদের কাজ আমরা করব, প্রয়োজনে উইল ফাইট অ্যালোন, আমরা একা যুদ্ধ করব। কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। তো এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাব? পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগে নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততা মেলেনি। মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে নির্মাণ শ্রমিক দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। তিনি জানান, তদন্ত কমিটি শতাধিক ব্যক্তির বক্তব্য নেয়। তাদের বক্তব্যে এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ মিলেছে। মন্দিরে কে বা কারা আগুন দেয় সেটি খুঁজে বের করা সম্ভব হয়নি। এই ঘটনায় চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক। গত 18 এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে নির্মাণ শ্রমিক দুই ভাই আরশাদুল খান ও আশরাফুল খানকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 3টি মামলা করা হয়। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 31 জনকে।
প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধি সহ অনেকের সরাসরি সম্পৃক্ততা ছিল। শ্রমিকরা আগুন লাগিয়েছে কিনা এই বিষয়ে কেউ কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় তাদের সম্পৃক্ততা আছে এটা প্রমাণ হয়নি। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ কিংবা ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে? অভিভাবক আর শিক্ষার্থীরা বলছেন ছেলেরা পড়ালেখায় উদাসীন, মোবাইল আসক্তি, ঘুরে বেড়ানো আর কিশোর গ্যাং সংশ্লিষ্টতাও এর জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অর্থনৈতিক অস্থিরতা কিংবা বিদেশমুখী হওয়ার প্রবণতায় পেছাচ্ছে ছেলেরা। সেই সঙ্গে এই সংকটের কারণ অনুসন্ধানে আন্তরিক গবেষণার তাগিদও দিচ্ছেন তারা। বলছেন ছেলেদের ভালো ফলাফলের জন্য অভিভাবকের যেমন যত্নের প্রয়োজন, ঠিক তেমনি শিক্ষায় বাড়াতে হবে রাষ্ট্রীয় বিনিয়োগও। রোববার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণায় স্বয়ং প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ছেলেদের অংশগ্রহণ কেন কম? কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? 2023 ও 2024 সালের এসএসসি সমমান পরীক্ষার তুলনামূলক চিত্রে দেখা যায় পরীক্ষায় অংশগ্রহণ, পাশের হার কিংবা ভালো ফলাফলে মেয়েরা এগিয়ে। গেল বছরের চেয়ে এবছর সব ক্ষেত্রে আরও অবনমন ঘটেছে ছাত্রদের। গবেষণার মাধ্যমে তথ্য উপাত্ত জোগাড় করে আমাদের দেখতে হবে কেন এটা হচ্ছে। তবে শিক্ষায় মেয়েদের জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বেশি। দ্বিতীয় হলো, মেয়েরা যখন সিরিয়াসলি পড়ালেখা করে তখন ছেলেরা বাইরে ঘুরে বেড়ায় বা গ্যাংবাজি করে। কেন ড্রপ আউটটা হচ্ছে, এটা আমরা কোভিডের একটা ইফেক্ট আছে। হ্যাঁ, তো 2 নম্বর হলো যে অর্থনৈতিক অবস্থা মানুষের। তৃতীয়ত আরেকটা জিনিস, একটা কালচার টেন্ডেন্সি দাঁড়িয়েছে যে লেখাপড়া করে কি হবে, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আরেকটা হলো খুব অ্যালার্মিং, যারা ছোট তারা কিন্তু দেখছে লেখাপড়া করে তো বেকার, এমএ পাশ করে বেকার হয়ে আসে। ওভারঅল আমাদের যে এডুকেশন ফিলসফিটা, এডুকেশন সিস্টেমটার মধ্যে গলত রয়ে গেছে। 2024 সালের এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রীর চেয়ে ছাত্রীর অংশগ্রহণ, পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির পরিসংখ্যান বলছে সব ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে। কেবলমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ছাত্রদের অংশগ্রহণ বেশি, যদিও সেই পরীক্ষায় পাশের হারে মেয়েরাই কৃতিত্ব দেখিয়েছে। ছেলেরা আর কি মনে করেন যে কর্মঠ না, পড়াশোনা করতে চায় না আর কি। ছেলেরা সবসময় বাইরে ফিল্ডিং দেয় একটু বেশি, সময় পড়াশোনা কম দেয়। 9 এর পর থেকে বাচ্চাদের বিশেষ করে ছেলেদেরকে আমরা খুব একটা ধরে রাখতে পারি না। ছেলেরা ততটা প্র্যাকটিসটা একটু কম করে আর কি। কিশোরদের এই যে অপরাধ প্রবণতা, এটা কিন্তু দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, এইটাই ছেলেরা একটু মোবাইলের প্রতি একটু আসক্ত থাকে। সেলফোন এন্ড আদার ফোন, দিস ইজ ওয়ান অফ দি মেইন রিজন। শিক্ষা গবেষকরা বলছেন অভিভাবকের অমনোযোগ, কিশোর বয়সের অস্থিরতা এবং দিশাহীন ভবিষ্যতের দিকে তাকিয়ে ফলাফল খারাপ করছে ছাত্ররা। 50টার উপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারে নাই। তারপরে 2.5 লাখের মতো স্টুডেন্ট টোটালি পাশ করতে পারে নাই। আমার প্রথম কথা হলো, কেন পাশ করবে না? 10 বছর কি পড়াশোনা করালাম যে সে পাশ করবে না? সে হয়তো একটু খারাপ করতে পারে। সমাজ কাঠামোকে, রাষ্ট্রকে, সবাইকে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যত্নবান হতে হবে। সর্বজনীনভাবে শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে এবং সেখানে কোথায় কিভাবে বিনিয়োগ হবে, যথাস্থানে যথাসময়ে বিনিয়োগ করা যেরকম প্রয়োজন, ঠিক একইভাবে সেই বিনিয়োগটা যথাযথ কাজে লাগছে কিনা সেটাও মনিটরিং করা অত্যন্ত প্রয়োজন। রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, গোটা বিষয় আমলে নিয়ে মেয়েদের পাশাপাশি ছেলেদের উপবৃত্তি প্রদান কার্যক্রমে জোর দেবে সরকার। উপবৃত্তি যদি সেটা যথাযথভাবে কাজ না করে, আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনে 4র্থ দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময়ে সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে আসনে ভোট হচ্ছে। এছাড়া বিহারে 5টি, ওড়িশা ও ঝাড়খণ্ডে 4টি করে এবং জম্মু ও কাশ্মীরের 1টি আসনে ভোটাভুটি চলছে। এই ধাপে কংগ্রেসের অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব, অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি সহ 1717 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন দক্ষিণী তারকা পবন কল্যাণ, সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, মহুয়া মৈত্র, অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সের্গেই শোইগুকে। রোববার নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ এর নাম প্রস্তাব করা হয়েছে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। ৬৫ বছর বয়সী আন্দ্রেই পরিচিত অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে। দীর্ঘদিনের মিত্র শোইগুকে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন পুতিন। ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ৬৮ বছর বয়সী শোইগু। শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দায়িত্ব পাবেন তিনি। গত ৭ মে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন। চলমান বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩১, এখনও নিখোঁজ ১৫। কয়েকদিনের টানা বৃষ্টিতে তৈরি হয়েছে দুর্যোগ পরিস্থিতি। স্থানীয় কর্তৃপক্ষ জানায় শোচনীয় অবস্থা সুমাত্রা প্রদেশের। ভেঙে গেছে শহরের প্রধান সড়ক। এছাড়া গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে আছে আরও কয়েকটি সড়ক। ভয়াবহ অবস্থা সুলাওয়েসি প্রদেশেরও। ভয়ঙ্কর বন্যায় বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর, প্লাবিত রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল সহ অন্যান্য স্থাপনা। ভেঙে গেছে অন্তত ১৬টি ব্রিজ। যেসব রাস্তা ঠিক আছে সেগুলোর উপরও কাদামাটি ও আবর্জনার স্তূপের কারণে ব্যাহত হচ্ছে চলাচল ও উদ্ধার কাজ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য মোতায়েন করা হয়েছে ভারী যান। দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে ত্রাণ। প্রতিকূলতার মধ্যেই চলছে উদ্ধার কাজ। যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার ছাড়াই অবতরণ করতে বাধ্য হলো একটি বিমান। অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিমানবন্দরে হয়েছে এমন ঘটনা। তবে বিমানটিতে থাকা ৩ আরোহীর সবাই নিরাপদে রয়েছেন। কর্তৃপক্ষ জানায় সোমবার অবতরণে কিছু আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। বিচক্রাফট সুপার কিং এয়ারক্রাফট নামক বিমানটির ল্যান্ডিং গিয়ার আটকে যায়, ফলে চাকা ছাড়াই অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিওতে দেখা যায় বাতাসে ভেসে থেকে ক্র্যাশ ল্যান্ডিং করে বিমানটি। অবতরণের পরপরই বিমানটির কাছে ছুটে যান উদ্ধারকর্মীরা। তবে বড় ধরনের কোনো বিপদ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।